রমেশ পালকেও ওখানে ঢোকা একটু বিপজ্জনক ছিল। আর জেনারেলি করতেন কত টাকার পুজো? আগে ছিল 35-36 হাজার টাকার পুজো। তো এবার ওরা সাজেস্ট করলো যে তোমরা আরো পুজোগুলো দেখে এসো, সো দ্যাট তোমরা বুঝতে পারবে যে তোমরা কোথায় আছো। ওটা আমার প্রেস্টিজে খুব লেগেছিল। একবার কাজ করে ফিরছিলাম, আমি একটা আমাদের নর্থ ক্যালকাটা একটা লাইব্রেরি আছে, ওইখানে আমি ঢুকে হঠাৎ মানে কাগজপত্র ওল্টাতে গিয়ে বই ওল্টাতে গিয়ে দেখলাম মানে পশ্চিমবঙ্গের পুজো পার্বণ বলে একটা বইয়ের ওপরে পাতাটা উল্টেছি, প্রথমে বিষ্ণুপুর এসেছে। চল লড়ে যাই, এইসব ব্যাপারগুলো এখন অতটা নেই নিজেদের মধ্যে। বয়সের জন্য হতে পারে, হয়তো বয়স হয়ে গেছে, আর ওটা কী দরকার। আপনার কত বয়স হলো? না, ওই বয়সটা বলা যাবে না, বয়স কতগুলো ব্যাপার আছে। সেটাই। হ্যাঁ, মেয়েদের বয়স, ছেলেদের চাকরি, কত মায়না পায়, এগুলো বলতে নেই। একটা আর্টিস্টকে তুলতে গেলে সেও তো তাই ভাবনাটা তার নিজের মধ্যে থেকে দিচ্ছে, যেটা আমি বুঝতে পারবো না। সে যখন চাইছে এটা দিতে হবে, তখন দিতে হবে। আমরা যদি বুঝি পুজোটার কোনো দম নেই, আমরা কিন্তু ওখানে আর হাতই দেবো না। আমরা কি করি, মানে এটা টেকনিক্যাল ব্যাপার আছে, কতগুলো পরিবারকেও পুজোর মধ্যে ভিড়িয়ে দিত। কোভিডের টাইমে ওইরকম পরিস্থিতিতে মানে আমার এই শিব মন্দিরে অনেক মিটিং হচ্ছে মানে আর্টিস্টদের নিয়ে। সুব্রত ব্যানার্জি করেছিল কলাগাছের প্যান্ডেলটা, তখন ভীষণ হিট হয়ে গেছিলো, মানে পাবলিক, মানে পুজোর আগেই। তো ওটা যখন ফাইনাল ইন্সপেকশনে আসে, বললো যে এটা হাইলি ইনফ্লেমেবল। সিঙ্গেল উইন্ডো সিস্টেমের সাথে সাথে এখন তো আসান হয়ে গেছে, একটা ছেলে ঘরে বসেই একটা পুজোর অ্যারেঞ্জমেন্ট করে নিতে পারে। পলিটিক্স ঢোকার ব্যাপারটা বিগত কয়েক বছর হয়েছে, যেগুলোর সাথে দুর্গা পুজোকে লিঙ্ক করা খুব মুশকিল। থিমের অনেকগুলো থিম এরকম হয়েছে যেগুলো মানুষ নিতে পারছে না, এবং পুজো কমিটিও তাতে এগ্রি করে, সম্মতি আছে। কিন্তু সমস্যাটা যেটা হচ্ছে, আমি অ্যাজ এ অর্গানাইজার আমি তো বুঝবো যে মানুষগুলো পুজোটা দেখতে আসছে, তিনি আমার পুজোটা নিয়ে কি আইডিয়া করলেন, কি ধারণা নিয়ে বেরোলেন। ছোটোবেলা থেকে পুজোর মধ্যে ইনভলভ হয়, সে ম্যানেজমেন্টের সমস্ত কিছু দায়িত্ব বুঝে নেয়, আর তাকে আলাদা করে পড়াশোনা করতে হবে। আমরা তো রীতিত কমপ্লেন ছাড়া তো আমরা তো কারোকে কিছু বলতে পারবো না, আর্টিস্টটাও বলেনি বা ক্লাবও বলেনি। আপনার ভিডিও দেখে যদি কেউ কমপ্লেন করে, কোনো স্টেপ হতে পারে তার জন্য? নিশ্চয়ই স্টেপ হবে। হ্যাঁ হ্যাঁ, আগে যে সরকার ছিল তাদের প্রত্যেকটা পলিটিক্যাল লিডার একটা পুজোর সাথে জড়িয়ে ছিল, কিন্তু যখন শিল্পীদেরকে জিজ্ঞেস করে তখন শিল্পীরা বলে যে তারা এমন শিল্প করে যেগুলো অবশ্যই পুজো সংগঠকের আগে মদত দিত, যে শিল্প সবসময় প্রশ্ন করতে শেখায়। তো সেই থিমের মধ্যে প্রশ্ন থাকবে, সেই থিমের মধ্যে ওই যে দুর্গা করেছে গতানুগতিক দুর্গা, একটা কুমোরটুলির একটা কেউ বানিয়ে দিল, ওটা ভালো লাগা, একটা কিছু একটা বানিয়ে দিলাম। ঠিক তো একটা বেসিক স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচারটা কে ঠিক করেছে? আজকের পুজো পাগল সিরিজের আমাদের যিনি অতিথি রয়েছেন, তিনি শিব মন্দির দুর্গাপুজোর পার্থদা। আপনাকে অনেক অনেক স্বাগত জয়িত্রী টিভিতে। আপনি নাম শুনে বুঝতে পারছেন যে আপনার কাছে কী জন্য আসা। পুজো পাগল সিরিজ, এটা কি আপনার মনে হচ্ছে যে আপনি একদম ঠিক ব্যক্তির কাছে আমরা এসেছি, যাকে পুজো পাগল মানুষ হিসাবে আমরা ধরতে পারি? না, পুজো পাগল বলতে যেটা বোঝে আমি সেটা কিনা আমি নিজেও জানি না, কিন্তু পুজোটাকে ভালো লাগে। পুজোটার একটা অনেক ছোটোবেলায় বুঝতে পেরেছিলাম এটা একটা বড় ভবিষ্যৎ আছে, এবং সেটা এখন আমরা দেখতে পাচ্ছি যে পুজোটা একটা ইনফ্যাক্ট এই মুহূর্তে পশ্চিমবঙ্গে একটা বড় ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছে। তো আমার এই পুজোর সাথে জড়িয়ে পড়া 1970 সাল থেকে। তখন যারা বয়স্ক লোকেরা আমাদের পাড়াতে ছিলেন, তারা বললো তোরা পুজোটা কর। মানে তখন আমাদের গ্রুপে অনেক ছেলে ছিল, প্রায় 20-25 জন ছেলে আমাদের কাছে এসে বললো তোরা এবার পুজোটা কর, আমাদের বয়স হয়ে যাচ্ছে, তা নাহলে এই পুজো কিন্তু বাঁচানো যাবে। তো ওই পিরিয়ডে আমাদের কুমোরটুলিতে খুব যাতায়াত ছিল, মানে 1960-65, মানে যখন আমাদের 14-15 বছর, তখন থেকেই ছোটোবেলা থেকে আমাদের কুমোরটুলিতে যাওয়ার খুব যাতায়াত ছিল আর কি। মোটামুটি ওই মুহূর্তে যেসব নামী শিল্পী ছিল, মানে তারা সবাই আমাদের চিনত। রাখাল পাল, রমেশ পালকেও ওখানে ঢোকা একটু বিপজ্জনক ছিল, সবাইকে ঢুকতে দিত না রমেশ পালের স্টুডিওতে। গোড়াচাঁদ পাল, বাকি ওখানে ওই মানে কুমোরটুলির চত্বরে যারা যারা ছিল, মোহনবাসী রুদ্রপাল, এসব জায়গায় আমাদের রেগুলার যাতায়াত ছিল, এবং তারা আমাদের বাই ফেস চিনত। মানে আমরা এত ঘন ঘন যেতাম, আর আমরা ছোট ছিলাম বলে হয়তো ভালোবাসতো, আমরা দেখতাম, আমরা যেতাম খাওয়ার টাইমটাতে, তখন মানে লোকজন কম থাকতো,
এখনকার মতো সবাই তো ক্যামেরা নিয়ে যেত না, তখন একটা দুটো লোকই যেত। তো আমরা 3-4 জন মিলে যেতাম, গিয়ে পুরো কুমোরটুলি চত্বর ঘুরে আসতাম। বড়রা যেটা বলতো এবার আমাদের ঠাকুর করছে, তার কাছে আমরা ম্যাক্সিমাম টাইমটা দিতাম, গিয়ে আমাদের নিজের ঠাকুরটা দেখতাম। এই ছিল ছোটোবেলার পুজোর হাতে খড়ি। 1970 সালে আমাদের হাতে বড়রা পুজোটা ধরিয়ে দিল। তারপর থেকে আমাদের পুজো করার যাত্রা শুরু আর কি। 1985 কি 86-তে আমাদের গোল্ডেন জুবলি যাচ্ছিল, মানে 50 ইয়ার্স। সেইখানে আমরা পুরোপুরিভাবে নামলাম মানে একটা বড় বাজেট করার একটা বাসনা হলো। তখন আপনারা কাদেরকে দেখছিলেন পুজোতে? অন্য প্যান্ডেল কারা কারা ছিল? কম্পিটিশন দিতে হবে? কম্পিটিশন তখন 3-4টে পুজো ছিল। আমরা সাইকেলে করে সোজা যেতাম বাগবাজার, তারপরে আসতাম আমাদের বিবেকানন্দ স্পোর্টিং, কলেজ স্কোয়ার। আচ্ছা। কলেজ স্কোয়ারে পরে চলে আসতাম একডালিয়া, পরে সোজা বাড়ি, মানে এর মাঝে হয়তো এই আমাদের পুজো সাইকেল ছিল। আমরা এই কটা পুজোই দেখতাম, তার সাথে আরও 2-1টা হয়তো কলেজ স্কোয়ারের সাথে আরেকটা ছিল পার্ক সার্কাস। এইগুলো দেখে বাড়ি চলে আসতাম। ওটাতে মোটামুটি সারা রাত চলে যেত। বুঝতে পেরেছি। সাইকেলে যেতাম আর সাইকেলেই ফিরতাম। তো এটা পুজো দেখার ব্যাপার ছিল। তো তখন মনে হতো একটা একডালিয়ার মতো পুজো করব বা কলেজ স্কোয়ারের মতো পুজো করব, কিন্তু তার জন্য যে বাজেট বা যে মানে একটা প্রিপারেশনের দরকার, সেটার সম্বন্ধে কোনো আইডিয়া ছিল না। 96 সালে আমাদের ওই গোল্ডেন জুবলিয়ার হলো, তখন আমরা পুরোপুরিভাবে একটা হাই বাজেট করার জন্য নামলাম। এবং আমরা যেটা বাজেট করেছিলাম তখন সেবার ছিল, আমরা ঠিক করেছিলাম আমরা 100 জন 1000 টাকা করে দেব। 1 লাখ টাকার একটা বাজেট হয়েছিল। তো সেইটা গিয়ে 1,36,000 না 37,000 গিয়ে শেষ হয়েছিল। আর জেনারেলি করতেন কত টাকার পুজো? আগে ছিল 35-36 হাজার টাকার পুজো। হ্যাঁ। তো ওইটা যে বেড়ে গেল, তারপর কিন্তু আর নামার পরবর্তীকালে আর ওটা নামাবার কোনো হয়নি, ওই বাজেটেই পুজো হতে থাকলো। ইন দ্য মেন টাইম প্রাইস চলে আসলো, যদিও বা প্রাইস শুরুতে অতটা পপুলার ছিল না, কিন্তু প্রাইস হচ্ছে ঠিক আছে। তো এইবার দেখলাম আশেপাশে পুজো যখন প্রাইস পাচ্ছে, তখন আমরাই বা কেন লড়াইতে যাব না। সেটা 1995 সালে আমরা লড়াইতে নামলাম। আমরা শর্ট লিস্টেড হলাম, 96-তেই শর্ট লিস্ট হলাম। 97 পুজোটা খুব একটা ভালো হয়নি, কিন্তু শর্ট লিস্ট হওয়ার মধ্যে ছিল। ওরা এসে বললো, দেখো এটা পরপর 3 বছর যদি শর্ট লিস্ট হয়, কিন্তু যদি না পাও, তাহলে কিন্তু এটা একটা বদনাম হয়ে যাবে। মানে আমাদের পক্ষেও প্রবলেম, তোমাদের পক্ষেও প্রবলেম। কারণ পরপর 3 বার শর্ট লিস্ট হয়ে যদি একটা পুরস্কার না পাওয়া যায়, তাহলে ভাববে কি ব্যাপারটা কি। তো এবার ওরা সাজেস্ট করলো যে তোমরা আরও পুজোগুলো দেখে এসো, সো দ্যাট তোমরা বুঝতে পারবে যে তোমরা কোথায় আছো, খামতিটা কোথায়, মানে গ্যাপটা কোথায় হচ্ছে। ওটা আমার প্রেস্টিজে খুব লেগেছিল আর লাগার পর এটা 97-98-তে আমি মোটামুটি এখন পুজো ছেড়ে আর্টিস্ট খোঁজার এতে নামলাম। ততক্ষণ পর্যন্ত কুমোরটুলির কাজ। হ্যাঁ ওরকম চলছিল। এবার সেইবার নেমে আমাদের এখানে কতগুলো কালী পুজো হয়, ভালো কালী পুজো। কালী পুজোর তো সেরকম কোনো পাবলিসিটি ছিল না। সেখানে সঞ্জিতদা ছিল, সঞ্জিতদাকে ধরলাম। সঞ্জিতদা খুব স্ট্রং মেন্টালিটির লোক, এসব পুজো টুজো করবে না, হ্যান ত্যান সব বুঝিয়ে টুজিয়ে দিল। তো আমরা একটা কাগজ করে আমি গেলাম বিষ্ণুপুর ঘুরতে। বিষ্ণুপুরে ঘুরে এসে ছবি তুলে এসে এবার সঞ্জিতার বাড়িতে ডাইরেক্ট গেলাম, এবং ওটা নিয়ে একটা পুরো রাইট আপ তৈরি করেছিলাম। মানে ওই একবার কাজ করে ফিরছিলাম আমি, একটা আমাদের ওই নর্থ ক্যালকাটা একটা লাইব্রেরি আছে, ওইখানে আমি ঢুকে হঠাৎ মানে কাগজপত্র উল্টাতে গিয়ে বই উল্টাতে গিয়ে দেখলাম মানে পশ্চিমবঙ্গের পুজো পার্বণ বলে একটা বইয়ের ওপরে পুরো বিষ্ণুপুরের মানে কপালটা কীরকম, আমি পাতাটা উল্টেছি, প্রথমে বিষ্ণুপুর এসছে। এবার আগে পিছিয়ে সব মোটা 10-20 পাতার মতন হয়েছে। পড়ে ঠোরে ওখানে একজন ভদ্রমহিলা ছিল, কেমন জেরক্স করে দিতে হবে। বলো আপনি তো মেম্বার না, আপনাকে কী করে জেরক্স করবে? ওরা মেম্বারশিপ কত? বলে 6 টাকা। হলে নিন। 6 টাকা দিয়ে মেম্বার হলাম। কতগুলো পেজ আমি হবে জেরক্স, সেটা আমি দেখিয়ে দিয়ে আসলাম। সেরকমভাবে কপি করে 1 সপ্তাহ পরে আসতে বললো, গিয়ে এটা নিয়ে এসে সোজা ছবি নিয়ে সঞ্জিতদার বাড়িতে গেল। তো সঞ্জিতদা ওটা পড়ে খুব এক্সাইটেড হয়ে গেল, বলে চল বিষ্ণুপুর যাও। আমার যেদিন বলেছে তার 2 দিনের মধ্যে একদম পুরো গাড়ি টাড়ি ঠিক করে সোজা বিষ্ণুপুর। ওখানে গিয়ে দেখে বললো আরেকবার আসবো আমি আরও নিজের লোকজন নিয়ে।
আর তোরই একজনকে এখানে লোকালকে ঠিক কর, সে সব ছবিগুলো তুলে পাঠিয়ে দেবে, আমি বলে দিচ্ছি কার কার ছবি দরকার, মানে কোন কোন মন্দিরে ছবিগুলো দরকার। তো ওখানে একটা দুর্গাও ছিল, একদম রোজ নামতা পুজো হতো, মৃন্ময়ী মা বলে আর কি। তো ওই দুর্গাটা দেখে আমরা পুরো চমকে গেছিলাম, মানে মানে ওরকম একটা দুর্গা হতে পারে আমরা ভাবতেই পারিনি। পুরো মানে স্ট্রাকচারাল পজিশনটাই অন্যরকম। বিষ্ণুপুরী এখনো আছে ওটা, ওটা রেগুলার পুজো হয় আর কি, মানে ওই রাজবাড়ির লোকেরা পুজো করে। গিয়ে ওখানে ছবি তোলা বারণ, তো আমরা কোনো রকম এদিক ওদিক করে টোরে এবার মানে যে যাদের রাজবাড়ি তার কাছে গিয়ে বললাম, তারাও তো বলে না, হ্যান ত্যান করতে করতে আমাদের দু একজন ছেলে ওখান থেকে টোকাটাক করে ছবি তুলে নিয়েছে। তখন তার মোবাইলের যুগ ছিল না, মানে 1998 সালের কথা বলছি। তুলে আমরা চলে এসেছি। তারপর সঞ্জিত দা নিজের লোকদের নিয়ে আমাদের সাথে আবার গেল, গিয়ে পুরো ব্যাপারটা বুঝে টুঝে এসে এবার পুজো শুরু হলো। এবং 1999 সালে শিব মন্দির সুপারহিট হলো প্রাইজ পাওয়ার আগেই। মানে মানে কি বলবো, মানে মিডিয়া এত পাবলিসিটি করেছে কাগজ লেভেলে, সেখানেই লোকজন আসতে আরম্ভ করে দিয়েছে। বুঝতে পারছি। সেবার প্রচণ্ড বৃষ্টি হয়। আমার মনে আছে সপ্তমীর দিন, তখন অষ্টমী নবমীর সময় ফাইনাল জাজিং হতো আর কি। ভদ্রমহিলা এসছে, আমরা ক্লাবে শুয়ে আছি, তখন একজন 3-4 ভদ্রমহিলা বলে কোথা থেকে আসছেন, বলে নৈহাটি থেকে। বললো আমরা খবর পেয়েছি, শুনেছি এই পুজোটা খুব সুন্দর হয়েছে। আমরা আসলেন কি করে, মানে আমাদের পুজোতে আসতে গেলে একটু প্রবলেম আছে, এটা কিন্তু বেসিক্যালি গলির পুজো, মানে এটা কোনো বড় রাস্তার ওপরে পুজো না। সামনের স্টেশন মানে বালিগঞ্জ, নাকি? সামনের স্টেশন এখানে টালিগঞ্জ আছে, আর মেট্রো স্টেশন আছে রবীন্দ্র সরোবর। তখন তো এইসব মেট্রো স্টেশন অতটা ছিল না, তো ওই যাকে যেরকম করে হোক এসছে। আমি তো মানে এখনো মানে অনেককে বুঝিয়ে দিতে হবে কোথায় শিব মন্দির। আর শিব মন্দির এসে বুঝতে হয় না, কারণ পুজোর সময় একরকম অ্যাম্বিয়েন্স থাকে, আর পুজোর পরে একরকম অ্যাম্বিয়েন্স থাকে। রাস্তার পুজো, প্যান্ডেল খুলে ফেললে আর বুঝতে পারে না। সেই যাই হোক, উনি আর এসে দেখে চলে গেলেন। এবার ফাইনাল জাজিং হলো। সেদিন অসম্ভব বৃষ্টি, মানে হাঁটু জল, মানে কতগুলো জায়গায় জাজেসরা ঢুকতেই পারেনি। তখন আমাদের কাউন্সিলর প্রচণ্ড হেল্প করলো। ও এসে পুরো কর্পোরেশন থেকে জল বের করার সমস্ত করে দেখা যাচ্ছে, আবার জল ভরে চলে আসছে। এবার কর্পোরেশনের ইঞ্জিনিয়ার এসে বলে এখানে হবে না, এখান থেকে পাইপ নিয়ে লেকের দিকে ফেলো, দিয়ে জলটাকে ওই দিকে ফেলার পর জলটা কমে গেল। আমার মনে আছে এখন, তখন আমাদের ফাইনাল জাজেস মধ্যে রূপা গাঙ্গুলি ছিলেন। উনি এসে বললেন আপনারা জলটাকে কি করে ছড়াবে, সব জায়গায় তো কাদা মেখে আমাদের এগোতে হচ্ছে, হয়ে গেছে, এটা আমাদের কাজের ব্যাপার, এগুলো তো অর্গানাইজেশনের ব্যাপার, এগুলো তো। তখন কি আপনার পলিটিক্যাল সোর্সও ভালো ছিল? না, তখন তো পলিটিক্সের পুজোর মধ্যে অত রাজনীতি ছিল না, তো মানে এই কাউন্সিলরকে বললেই কাজ হয়ে যেত। হ্যাঁ, না, সে তো নিজের জন্য করছে। এখানে একটা পুজো যদি বড় হয় তো আমার সুনাম। ঠিক। তো ন্যাচারাল, তাছাড়া আমাদের সাথে সম্পর্কও ভালো ছিল, তখন বন্ধু বান্ধব কাউন্সিলর। তো যা গিয়ে করে দিল, প্লাস আমরাও বলেছিলাম, এই না যে কাউন্সিলর নিজে থেকে এসছে, বলার পরে কি করতে হবে সেটা তো আমরা জানি না, সেটা ও নিজে থেকে অ্যারেঞ্জ করলো। তো এই হলো, সেবার আমরা পেলাম 99-এর ঘটনা বলছি। তখন থেকে যে মানুষের ঢলটা আসছে শিব মন্দিরের মধ্যে, সেটা কিন্তু এখনো কমেনি। শিব মন্দিরে একটা কলকাতার বুকে একটা ক্রাউড পুলার পুজো হিসেবে নাম আছে, এবং ওটা 1999 সালেই তৈরি হয়েছিল। এবং সেটার ধাপে ধাপে এই এখন সবচেয়ে বড় অর্গানাইজার সে, যে পুজোটাকে ধরে রাখতে পারবে, এই ক্রাউডগুলোকে ধরে রাখতে পারবে, পুজোর একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে। তার বাজেট যাই থাক, লো বাজেট হোক আর হাই বাজেট হোক, তার মধ্যেই তাকে ওই কাজটাকে করে নিতে হবে, যেন গ্রোথটা, হ্যাঁ, মানে লোকে এসে যেন ছ্যাঁচা না করে। এটা আমাদের কাছে সবচেয়ে বড় প্রেস্টিজের ব্যাপার। হ্যাঁ, শিব মন্দির পুজোটা ভালো হয়েছে, প্রাইস পাক না পাক, এখন আমাদের কাছে প্রাইস অ্যাকচুয়ালি মূল্যহীন। আমাদের প্রাইস রাখার দেখেছো নিজে কোনো জায়গায় নেই, সত্যি কথা বলতে। এখন আমরা হয়তো সিঁড়িতেও রাখতে হবে। তো হ্যাঁ, কিছু প্রাইস ভালো লাগে, প্রাইস পেতে ভালো লাগে, কিন্তু প্রয়োজন আর অতটা নেই। মানে আগে যে প্রাইজের জন্য ঝাঁপাতাম, লড়াই করতাম, করতেই হবে এটা, চল লড়ে যাই, এইসব ব্যাপারগুলো এখন অতটা নেই নিজেদের মধ্যে। বয়সের জন্য হতে পারে, হয়তো বয়স হয়ে গেছে, আর ওটা কী দরকার। আপনার কত বয়স হলো? না, ওই বয়সটা বলা যাবে না, বয়স কতগুলো ব্যাপার আছে। হ্যাঁ, মেয়েদের বয়স, ছেলেদের চাকরি, কত মায়না পায়, এগুলো বলতে নেই। বয়স তো একটা নিশ্চয়ই আছে, তো বয়স বললে অনেকে একটুখানি মানে ডিমোরালাইজড হয়ে যাবে। তো এই জায়গাতেই চলছে এখন। আমরা পুজোটাকে ধরে রাখতে পেরেছি এখনো অবধি,
এটাই আমাদের সবচেয়ে বড় দক্ষতা অ্যাজ এ অর্গানাইজার। দুই ধরনের পাগল হয়, একটা হচ্ছে প্রাইজের জন্য পাগল আর একটা হচ্ছে প্রত্যেকের পুজো পাগল। আপনি কোন ক্যাটাগরির মধ্যে পড়ছেন? না, একটা সময় আমি দুটোর জন্যই পাগল ছিলাম। দুটোর জন্য? হ্যাঁ, একটা সময় প্রাইসটা পেতেই হবে, সেরকম লড়াই আমাদের মধ্যে ছিল। আমি বলে না, আমাদের যারা পুজোর সাথে জড়িয়ে আছে সেই লড়াইটার মধ্যে আমরা লড়েছি এবং জিতেছি। যেদিন মনে করেছি পাবো তো পাবোই, যেরকম করে পাবো। আমাদের এখানে সবচেয়ে বড় প্রবলেম হয় যখন কোনো জাজেস আছে ফাইনাল রাউন্ডে, তখন ক্রাউডকে আটকে রাখাটা খুব বড় প্রবলেম। ওই 10-15 মিনিট ক্রাউড কিন্তু অশান্ত হয়ে যায়। সেই জায়গাগুলো আমরা আটকে রাখতে পেরেছিলাম নিজেরা। এরকমভাবে আমরা ব্যবহার করেছি যে তারা কেউ কিছু বলেনি, মানে ঠিক আছে। তো এই জিনিসগুলো, এই ক্রাউড ম্যানেজমেন্ট একটা বিরাট বড় কাজ ফর এ ক্রাউড পুলার পূজা। আমাদের এখানে জাজেস আসলে তাদের যে আমরা কি করে রিসেপশন দেব, সেই ম্যানেজমেন্টটা আমরা খুব ভালোভাবেই জানি। দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। অভিজ্ঞতা একটা বিরাট ব্যাপার। ক্রাউড ম্যানেজ করাও একটা অভিজ্ঞতা। ঠিক। একটা পুজো, যিনি সত্যিকারের পুজো পাগল হন, তার অনেক ধরনের চ্যালেঞ্জ থাকে জীবনের, প্রতিকূলতা আছে। 3টে প্রতিকূলতা সব থেকে বেশি থাকে। একটা হচ্ছে তার ফ্যামিলি, যে রিলেশন, একটা হচ্ছে অর্থনৈতিকভাবে কিভাবে আপনি কতটা সাহায্য করেছেন পুজোকে, আর একটা শরীরকে আপনি কতটা ক্ষতি করেছেন নিজের। এই 3টে আপনি নিজের বলুন কথা, যে এই 3টেতে আপনি কতটা পাস করেছেন, কতটা ব্যালেন্স করতে পেরেছেন। হ্যাঁ, ফিনান্সিয়ালি তো আমরা দিয়েছি একটা টাইম, এখন আর অতটা দিতে হয় না। কিরকম দিয়েছেন, কিভাবে দিয়েছেন একটু যদি বলেন। অত ডিটেল অ্যামাউন্ট আমি বলতে পারবো না। এমন না, অ্যাপ্রক্স, কারণ হচ্ছে একটা নতুন যে জেনারেশন। না, আমরা বলছি, আমরা যখন প্রথমে ঠিক করলাম পুজোটা বড় 99 এর কথাই বলছি, তখন সঞ্জিতদা বলে আমার এই জিনিসগুলো দরকার, আমাদের হাতে ফান্ড নেই। তখন আমরা মানে আমি অ্যাটলিস্ট মানে তখন এফডি ভেঙে টাকা জোগাড় করে সেইগুলো অ্যারেঞ্জ করে দিয়েছি। মানে জিনিসটা যখন দাঁড়িয়ে গেছে, ওইখানে আর কম্প্রোমাইজ করার জায়গা নেই, যেটা 100% দিতে হবে। তখন কি বিয়ে হয়ে গেল? কারণ আর্টিস্টের, হ্যাঁ, আচ্ছা, তখন আর্টিস্ট যেটা চাইছে সেটাই দিতে হবে, এবং তাকে তার নিজের গোলে রিচ করতে হবে। ওনার গোল কি আমি জানি না, কিন্তু আচ্ছা আচ্ছা, উনি চাইছে এটা হলে ভালো হবে। সেটা ভালো হবে কি খারাপ হবে সেটা দরকার নেই, উনি যেহেতু চাইছেন সেটাই দিতে হবে। এটা সর্বক্ষেত্রে প্রযোজ্য। একটা আর্টিস্টকে তুলতে গেলে সেও তো তাই ভাবনাটা তার নিজের মধ্যে থেকে দিচ্ছে, যেটা আমি বুঝতে পারবো না। সে যখন চাইছে এটা দিতে হবে, তখন দিতে হবে। তাহলে আপনাদের কি পুজো বাজেট থাকে না? যে এত বাজেটের সাথে দেখুন, থিমের পুজো কোনো বাজেট থাকে না। বাজেট মানে কি, একটা মিনিমাম বাজেট হয়ে দিলাম, আর্টিস্টকে বললাম যে এটা আমি এত লাখ টাকা দিতে পারবো, তার মধ্যেও চেষ্টা করবে, কিন্তু ও বাজেট ছাড়িয়ে বেরিয়ে যেতে পারে, হতেই পারে। এই সেই সমস্যা, এগুলো থাকতে, এইগুলো এখন এইখানেই ম্যানেজমেন্টের দরকার। মানে এখানে পুজো ম্যানেজমেন্ট বা পুজো যেটা আমরা সংগঠক বলি, সেই জায়গাটা এখানেই দরকার। যে আমরা যদি বুঝে পুজোটার কোনো দম নেই, আমরা কিন্তু ওখানে আর হাতি দেবো না, যত বড় আর্টিস্টই হোক। আচ্ছা, বুঝতে পেরেছি। তখন আর্টিস্টকেও বুঝতে দেবো না, আমরাও বুঝে নেবো যে না, এই পুজো দাঁড়াবে না। এটা আগের থেকে বোঝা যায়। হ্যাঁ, মোটামুটি একটা স্ট্যান্ডার্ড পুজো যখন ফাইনাল ফিনিশের দিকে যাচ্ছে, তখনই বোঝা যায় যে পুজোটা কত দূর যেতে পারে। আমরা তো আশেপাশে, তো আমি এখন যাই না, কিন্তু আমাদের ছেলেরা ঘুরে বেড়ায়, গিয়ে বলছে এটা ভালো হয়েছে, হয়েছে, ছবি টবি দেখলে বোঝা যায়। তো আমরা বুঝতে পারছি যে এই পুজোটা এইবারে অতটা দম নেই, কিন্তু পাবলিকের জন্য, মানুষ যেটা দেখতে আসবে সেখানে ওনারা খুশি হবে। আমাদের এখন এটাই এম। প্রাইজের চেয়ে আমাদের এখন মূল এটাই হচ্ছে যে মানুষ যেন এখানে শিব মন্দিরে এসে ছ্যাঁচা না করে। ঠিক। আর শরীরকে কিরকম ভাবে টেনশন দিয়েছেন আপনি? শরীরের টেনশন পুজোর সময় থাকে, ওটা মা দুর্গাই আমাদের ঠিক করে নেয়। আর ওই টেনশন এরকম একটা লেভেলে যায় প্রত্যেকের মধ্যেই, মানে যারা পুজোর সাথে ইনভলভ, সেটা নিজেরাও বুঝতে পারি না কি করে আমি এরমভাবে এই কাজটা এরমভাবে তুলে দিলাম। এটা পুজোর পরে ভাবি। আর যেটা বললাম, পরিবারকে টাইম দিতে পেরেছেন সারা বছর? তো পুজোর সময় অ্যাকচুয়ালি আমরা কি করি, মানে এটা টেকনিক্যাল ব্যাপার আছে, কতগুলো পরিবারকেও পুজোর মধ্যে ভিড়িয়ে দিতে হয়। এটা কি পলিটিক্স? এটা পলিটিক্স। পুজোর মধ্যে হয় কি হয়, আমি যদি আমার বাড়িতে 4 জনকে নিয়ে একটা মিটিং করি, তো আমার বউ ওখানে এসে বসে যাবে। হ্যাঁ, কি হচ্ছে না হচ্ছে, একটা ইনভলভমেন্ট হয়ে গেল। চা সেখানে যাওয়া করতে হতে, এগুলো আমরা সব বাড়িতেই করি। তাতে কি হয়, ওই একটা মানে নিজেদের মেয়েদের মধ্যে একটা মহিলা যারা আছে, তার মধ্যে একটা নিজেদের, তার পরে ফোনে কথাবার্তা বলে ঠিকঠাক করে নেয়। তো এগুলো ছোট ছোট কম্প্রোমাইজ বলবো না, এই পলিটিক্সগুলো করতে হয়। এটা আমরা এখন যেটা শুনতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের হয় যে আর্টিস্ট এখন বাজেট বলে দেয়, ঠিক আছে, সেই কেউ বাজেট বলে, কেউ বাজেট বলে না। তো আর্টিস্টের সাথে একজন পুজো সংগঠকের
কি রকম সম্পর্ক হওয়া উচিত সেটা তো আপনি বলবেন, আপনার সঙ্গে কি রকম শিল্পীদের সম্পর্ক সেটা যদি আপনি একটু বলেন। না, আমার সাথে আমাদের এখানে যারা যারা কাজ করেছে তার বাইরেও যারা আছে তাদের প্রত্যেকের সাথে আমার খুবই ভালো সম্পর্ক, সুসম্পর্ক বলা যেতে পারে। রেগুলার ওরাও ফোন করে, আমিও ফোন করি, কোথাও কোথাও দেখাও হয়ে যায়। তো এই ব্যাপারে খুব একটা ডিফারেন্স মানে কি বলবো, লড়াই নেই লড়াই থাকে না। আমার সাথে। অ্যাটলিস্ট কোনো লড়াই কোনো আর্টিস্টেরই নেই। আর পুজো সংগঠক হিসেবে মানে ওদের ধরুন এমন হয় যে কখনো কখনো টাকা ওরা পায় না এরকম বলা হয়, সেই ক্ষেত্রে আপনাদের শিব মন্দিরের কি অতটা মানে আমি আগের দিনে একজন ইন্টারভিউ করছিলাম যে বলছে যে 50 লাখ টাকার বাজেট আমাকে 70 লাখ করে দিয়েছে, 20 লাখ টাকা আমার লোন হয়ে গেছে। তো সেক্ষেত্রে কখনো আপনি সেরকম ফেস কখনো করেছেন এরকম? ওটাকে বাড়তে দেওয়া উচিত না, মানে যে কোনো সংগঠনই হোক, যখন আমার ক্যাপাসিটি নেই আমি বলেই দেবো যে আমি এর বেশি পারবো না, তোমাকে এর মধ্যেই ধরে রাখতে হবে। সেটা আর্টিস্টও বোঝে, আর্টিস্টও কিন্তু অনেক কম্প্রোমাইজ করেছে। আজকে ধরো কোভিডের টাইমে আমাদের কলকাতার আর্টিস্টরা যে লো বাজেটে পুজো করেছে সেটা আমরা ভাবতেই পারি না। এবং কেউ কেউ মানে ফুল স্যাক্রিফাইস করেছে না পুজোটা হোক। একদম কোভিডের টাইমে ওইরকম পরিস্থিতিতে মানে আমার এই শিব মন্দিরে অনেক মিটিং হচ্ছে মানে আর্টিস্টদের নিয়ে, সব আর্টিস্টকে নিয়ে। তারা এসে বলেছে না পুজো হওয়া দরকার, তবে আমাদের এই প্রিকশনগুলো দরকার। ধরুন ভ্যাকসিন করিয়ে দিতে, ভ্যাকসিন তখন খুব ক্রাইসিস ছিল, এগুলো করিয়ে দিন, বাকিগুলো আমরাও চেষ্টা করেছি সেরকমভাবে যাকে যত দূর পারি আমরা ভ্যাকসিনেশন করিয়ে দিয়েছিলাম। আচ্ছা, আপনার এখানে যে এই পুজোর মিটিংগুলো হয় এটার কি এটাই কারণ যে আপনি ফোরামপুর দুর্গোৎসবের একজন মেম্বার, খুব সিনিয়র মেম্বার, আবার উঁচু লেভেলে সর্বোচ্চ পদে আছেন, এই কারণে কি না না না, এটা অ্যাকচুয়ালি কতগুলো অ্যাডভান্টেজ হচ্ছে যে মেট্রো রেলটা আছে, খুব ইজি আসা যায় এখানে, রবীন্দ্র সরোবরে নেমে আসা যায়। আর ফোরামপুর উৎসবটা কিন্তু শিব মন্দির থেকে শুরু হয়েছিল। আমি আসবো, কারণ এখানে একটা ঝামেলা চলছিল, সেখানে দেবদূত ঘোষ ঠাকুরও সেখানে জড়িয়ে পড়ে, একটু গল্পটা শোনার চেষ্টা করবো। ওটা অনেক লম্বা গল্প, হালকা করে বলে দিন কিভাবে ফোরামপুর দুর্গোৎসবের উৎপত্তি হয় আর কেন হয়। এটা 2009 সালে আমাদের পুজোয় ওই কলা গাছের প্যান্ডেল হয়েছিল, সুব্রত ব্যানার্জি করেছিল। কলা গাছের প্যান্ডেলটা তখন ভীষণ হিট হয়ে গেছিলো, মানে পাবলিক, মানে পুজোর আগেই। মানে জ্যান্ত কলা গাছ না, কলা গাছের ছাল দিয়ে আর ছাল দিয়ে। আচ্ছা। তো ওটা যখন ফাইনাল ইন্সপেকশনে আসে বললো যে এটা হাইলি ইনফ্লেমেবল, মানে আগুন ধরে যাবে। কিন্তু আমাদের সমস্ত মেটেরিয়াল করা দেওয়া ছিল, মানে অ্যান্টি ইনফ্লেমেবল এজেন্ট সমস্ত করা হয়েছিল, জ্বালিয়ে দেখাতে পারিনি যে ওটা জ্বলে যাবে। তো এটা নিয়ে আমাদের কাছে নোটিশ আসলো যে পুজো বন্ধ করতে হবে। ঠিক আছে, পুজো বন্ধ করে দেবো। এই নিয়ে অনেক দৌড়ঝাঁপ হলো। তখন দেবদূতবাবু রোজই আসতেন, সকালে অফিস যাওয়ার পথে দেখা করে যেতেন। ওনার সোর্সে যেখানে যেখানে যাকে যাকে বলার ওনারা বলতেন। আমি একা প্যান্ডেলে বসে থাকতাম, বাকি আমাদের ফুল টিম 3-4 জায়গায় পোস্টিং ছিল। কেউ একটা লালবাজার, রাইটার্স বিল্ডিং, ফায়ার ডিপার্টমেন্ট, মেন কেসটা ফায়ার ডিপার্টমেন্টের ছিল। যাকে করার পরে 3-4 দিন পরে তখন এখানে প্রচুর লোকের আনাগোনা শুরু হয়ে গেল, কারণ রেগুলার মিডিয়াতে রিপোর্টিং হচ্ছে, ভাইরাল হয়ে গেল তোমার এই মিডিয়াতে। অন্যান্য ক্লাবের লোকেরাও আসতে আরম্ভ করলো, বিরাট ভিড় হয়ে গেছিলো, মানে রেগুলার, মানে একটা যন্ত্রণা হয়ে দাঁড়িয়েছিল কী হবে না হবে। তো আমরা আর্টিস্টকে বললাম তুই ভেতরে কাজ যা যা করার করে যা, কাজও বন্ধ করে দিয়েছে। ও পুরোপুরি যতই দাঁড়িয়ে গেছে তখন প্যান্ডেল। তারপরে ইন দ্য মিন টাইম যখন প্রচুর প্রেশার ওদের কাছেও গেছিলো, ফায়ার ডিপার্টমেন্ট থেকে একটা ফুল ইন্সপেকশন হলো 6 থেকে 7 ঘন্টা। আচ্ছা। ওটার পরে ওনারা এখন যতক্ষণ না ওনারা রিপোর্ট দিচ্ছেন যে এটা সেফ পুজো, ততক্ষণ পুলিশ থেকে অ্যালাউ করছে না। এটা হওয়ার পরে আমরাও তখন এদের বললাম প্রশাসনকে, একটা কাজ করুন, দেখুন আমরা তো কোনো দর্শনার্থীকে ডেকে পাঠাইনি, নেমন্তন্ন করিনি, এটা সার্বজনীন পুজো, আমাদের পাড়ার পুজো, আমরা করছি অ্যাট আওয়ার ওন রিস্ক। যদি কোনো দুর্ঘটনা ঘটে আমাদের দায়িত্ব হবে, কিন্তু আপনারা লোকজন আটকে, আমরা চাই না এত লোক। আপনারা যখন বলছেন যে এটা হাইলি ইনফ্লেমেবল, এত লোকজন এখানে ঢুকুন, যেটা প্র্যাকটিক্যালি পসিবল না। পসিবল নয় তো, তাছাড়া অলরেডি ভাইরাল হয়ে গেছে। হ্যাঁ, তো যেহেতু ওটা পসিবল না, তখন আর কিছু করারও নেই।
এবার ওই 6-7 ঘন্টা ইন্সপেকশনের পর উনি বললেন না এটি সেফ পূজা, এবং আমরা সমস্ত কিছু মানে জালি টালি দেখিয়ে দিয়েছিলাম সমস্ত জায়গায়, যেখানে বলছে এখানে এই দেখুন এখানটা হচ্ছে না, কিছুই আগুন টাগুন জ্বলেনি। তখন উনি একটা রিট্রিট দিলেন যে এটা মানে আমরা পুজোটা পারফর্ম করতে পারি। তারপরে পুজো হলো, এবং ওই টাইমে অনেক পুজো কমিটি এসেছিলো যারা আমার সাথে যোগাযোগ করেছিল, কারণ দেখ এখন আমাকে আমার পুজোটা বাঁচাতে দে, কারণ এখন তো কোনো কিছু ফর্ম হয়নি আর তোরা দাঁড়িয়ে কিছু করতে পারবি না, আমাকে আমার পুজো আমাকেই বাঁচাতে হবে, আগে সব কিছু হয়ে যাক, পুজোর পরে এটা নিয়ে আলোচনা করব। আসলে কি হয়েছে, অনেক আগে থেকে প্রত্যেকবারই একটা না ছোটোখাটো ঘটনা ঘটে, সেই ঘটনাটা ঘটার পর তখন সবার মধ্যে একটা চাগার দেয় যে আমরা একটা কিছু করি, জোট বাঁধতে হবে। হ্যাঁ, তখন আলটিমেটলি কি হয়, যে পুজো কমিটির প্রবলেম তারাই সলভ করে, বেরিয়ে আসে, তারপরে আর কিছু হয় না। এই যে পুজোর পরে আমি যখন বললাম যে সংগঠন যদি কিছু করতে হয় পরে যাব, তখন পুজোর পরেও আবার ওরা আসতে আরম্ভ করলো, সংঘর্ষের কিছু ছেলে, আরও 2-1টা ক্লাবেরও ছেলে ছিল, গিয়ে তখন পুজোর পরে আমরা গিয়ে ওখানে আস্তে আস্তে বসতে আরম্ভ করি। বসার পর এটা 2010 সালের ফেব্রুয়ারি মাসে আমরা প্রথম মিটিং করি, যে মিটিংয়ে প্রায় 60-70 জন এসেছিল। তখন আমি পাশ থেকে বুঝলাম যে প্রত্যেকেরই কিছু না কিছু প্রবলেম রয়েছে, তো সেখান থেকে বেরোতে গেলে একটা কিছু করতেই হবে। তখন নামও ঠিক হয়নি, তো আমরা মার্চের মনে আছে 12 তারিখ, তারপরে ফেব্রুয়ারি 12ই ফেব্রুয়ারি, তারপরে মার্চে একটা প্রোগ্রাম হলো নর্থ ক্যালকাটায়, জয়ন্ত করলো নলিনী সরকার স্টেটে, ওদের ওখানে করা হলো। তারপরে আবার মার্চ এপ্রিলে আমরা আবার আরেকটা ফাইনাল মিটিং করলাম সংঘর্ষিতে বসে, সেখানে নাম ঠাম সব ঠিক হয়ে গেল, সেখানেও প্রায় 70-80 জন ছিল। মানে একটা নাম্বার অফ যদি ক্লাব না থাকে তখন একটা অ্যাসোসিয়েশন বা অর্গানাইজেশন করে তো কোনো লাভ নেই। তখন আমি দেখলাম যে 3টে মিটিংয়েই 60-70 জন আসছে, তখন একটা অর্গানাইজেশন শুরু করা যেতে পারে। এটার পরে আমরা ঠিক করলাম যে জুলাই মাসে আমরা ফর্ম করব। তখন 2010-এ সিপিএম এর আমল। হ্যাঁ, এবার তখন দেবদূত বাবু বললেন যে একটা কাজ করুন, আমি দায়িত্ব নিচ্ছি, আপনারা এটাকে প্রেস রিলিজ করুন, প্রেস মানে কি বলে প্রেস ক্লাবে মিটিংটা করুন। উনি সঙ্গে সঙ্গে ফোন করে অ্যারেঞ্জমেন্ট করে দিল, ডেটও ফিক্স হয়ে গেল 15 জুলাই 2010। তো আমাদের সবারই একটু যোগাযোগ ছিল মিডিয়াতে, সবাই তখন একদম ঝাঁপিয়ে পড়লাম, সব যত মিডিয়া ছিল সব একদম সবাই এসেছিল। মিডিয়াতে হওয়ার পরে আমাদের বোধহয় 1 সপ্তাহের মধ্যে আরও 60-70 জন মেম্বার হয়ে গেছিল। ওরা একদম পুরো আমাদের নাম্বার দিয়ে এরকমভাবে প্রচার করেছে, এখন নতুন একটা ফর্ম হয়েছে ফোরাম ফর দুর্গোৎসব, এইটা পুজো সেফটি সিকিউরিটি নিয়ে প্রশাসনের সাথে বসতে চায়। তখন ওই 10 সালের 15ই জুলাই আমাদের ফোরাম ফর দুর্গোৎসব ফর্ম হয়ে গেল। উদ্দেশ্য কি এটা? কোন কোন ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ? সব ডিপার্টমেন্টে লাগে, কর্পোরেশন লাগে, পুলিশ লাগে, তারপরে আমাদের ফায়ার লাগে। যে আজকে সিঙ্গেল উইন্ডো সিস্টেমটা, এটা তো ফোরামই তৈরি করেছে। আমরাই তখন ম্যানেজমেন্টকে বলে একটা সিঙ্গেল উইন্ডো করুন, আমাদের একটা জায়গায় অনেক সময় চলে যায়, একবার যাওয়া, ফর্ম নিয়ে আসা, ফিল আপ করে দেওয়ানো, তারপর আবার পেমেন্ট করা। তখন তো এগুলো সব পেমেন্ট ছিল না, এখন পেমেন্ট সব উইথড্র হয়ে গেছে, কিন্তু তখন কর্পোরেশনকে টাকা দিতে হতো, ফায়ারকে টাকা দিতে হতো। তো এই সব ঝামেলাগুলো আস্তে আস্তে সিঙ্গেল উইন্ডো হয়ে যাওয়ার পর একদম টোটালি আমরা ঘরে বসে সব কিছু কাজ করতে। আমাকে একটু প্লিজ বোঝাবেন আমাদের আর্কাইভের জন্য, যে পেমেন্ট ছিল, পেমেন্ট উইথড্র হলো, এইটার মানেটা কি? মানে আগে কি হিসাবে, মানে কিসে পেমেন্ট যেত আর উইথড্রটা কিসে? তখন কর্পোরেশনের কতগুলো ফিক্সড ছিল, পার পুজো কমিটি, আমি অ্যামাউন্ট ভুলে গেছি, 3,000, 4,000 কি 5,000। কেন দিতে হতো কর্পোরেশনকে? ট্যাক্স, এটা ট্যাক্স না যাওয়া পুজোর জন্য, কারণ ধরুন আমি রাস্তাটা বন্ধ করে গেছি, আচ্ছা, এটা তো কর্পোরেশনের রুল। আচ্ছা, এগুলো সব মনে হয়, এগুলো ওর মধ্যে পড়ে যেত। ফায়ারের একটা ছিল, তো এইরকম সবাইকেই দিতে হতো। তারপরে এই তৃণমূল গভর্নমেন্ট আসার পরে এগুলো আস্তে আস্তে উইথড্র করেন, এবং ওরাও বুঝতে পারে যে সিঙ্গেল উইন্ডো সিস্টেমটা দরকার। সিঙ্গেল উইন্ডো সিস্টেমের সাথে সাথে এখন তো আসান হয়ে গেছে, একটা ছেলে ঘরে বসে একটা পুজোর অ্যারেঞ্জমেন্ট করে নিতে পারে। বাহ, বুঝতে পেরেছি। এই হলো পরিস্থিতি। এখন কি এরকম হবার চান্স আছে যে আবার ওই পেমেন্টের ব্যাপার আসতে পারে? সেটা বুঝতে হচ্ছে এখন, যেহেতু নতুন সরকার এসছে, তারা কি লাইনে ভাববে। তারাও বলেছে তো সব বড় পুজোই হবে,
পুজো যেরকম হচ্ছে সেরকমই হবে, এই ব্যাপারে আমাদের কোনো রকম হস্তক্ষেপ থাকবে না। পুজো যাতে পলিটিক্যালাইজ না হয় ঠিক। সেটা তাদের একটা আছে। আর আগে যে একটা ফান্ড পাওয়া যেত সেটা দেবে না, কিন্তু ছোট পুজোগুলোকে তারা অনেক সরকার সাহায্য করবে। যারা যেগুলো খুব ছোট, হ্যাঁ, যেগুলো হ্যাঁ, পাড়ার হ্যাঁ, একদম ছোট, হ্যাঁ, সেটা এখন সরকার এখনো ঠিক করেনি কি লেভেল অফ কোন বাজেটের এরা করতে পারে। শিব মন্দিরের ওটা মনে হয় দরকার নেই, না হলেও চলে। কোটি টাকার বাজেট না, আমাদের কোটি টাকার বাজেট না, আমাদের 40 থেকে 50 লাখের মধ্যে হয়ে যায়। এখন ছোট ছোট ক্লাবগুলো, প্লাস আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি, আমরা যাদেরকে ইন্টারভিউ করতে যাচ্ছি সেখান থেকে বুঝতে পারছি যে তাদের খুব চিন্তায় রয়েছে যে রাস্তার উপরে পুজো বন্ধ হয়ে যাবে কি হয়ে যাবে না। এই বিষয়ে কি ফোরাম ফর দুর্গোৎসবের কোনো রকম দেখুন, knowledge কিছু আছে? কলকাতার রাস্তার উপরে পুজো 95% পুজো রাস্তার উপরে, কোনো জায়গা নেই। ঠিক ঠিক। বাকি যেগুলো হয় পার্কে হয়, কিছু নিজস্ব জমিতে হয়, খুব লেস, মানে 1%ও না। তো আর রাস্তার পুজোর ব্যাপারে যেটা ফোরাম লড়াইয়ের পরে যেটা হয়েছে, মানে আমাদের কোর্ট থেকে একটা অর্ডার করে দিয়েছে কোন রাস্তা চওড়া হলে কতটুকু ছাড়তে হবে। ঠিক, এটা কোর্টের অর্ডার আছে। এটা কোর্টের অর্ডার আছে, সুতরাং আমার মনে হয় না রাস্তার পুজো নিয়ে খুব একটা ঝামেলার কিছু হবে। 15 ফুট রাস্তা হলে কতটুকু ছাড়তে হবে, 30 ফুট রাস্তা হলে কতটুকু ছাড়তে হবে, 40 ফুট রাস্তা হলে কতটুকু ছাড়তে হবে, একদম কোর্টের একদম ডাইরেক্টিভ আছে। আর নরেন্দ্র সরকার সিটে তো কিছুই নেই, না, ওখানেও ছাড়ার ব্যাপার আছে, মানে শুধু হ্যাঁ, হাঁটার মতন হ্যাঁ, ছাড়তে হবে। হ্যাঁ। আর বাইপাস করে দেবে হয়তো হ্যাঁ, গাড়ি। বাইপাস করে দেবে, বা সাইকেল বা স্কুটার যাওয়ার মতো রাস্তা ছাড়তে হবে, মানে এরকম পুরো ডিটেল লেখা আছে, একদম পুরো স্পেসিফিক্যালি করা আছে। তো ওইটা নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা নয়। আপনি যে স্বপ্ন দেখেছেন, যেভাবে আপনাকে পুজো পাগল বলা হয়, আপনি পুজোতে এত যুক্ত, আপনার কি মনে হয় বর্তমানের পুজো ওই ঠিক একই ভিশন নিয়ে এগোচ্ছে, নাকি এর মধ্যে এত পলিটিক্স ঢুকে গেছে সেই ভ্যালুটা অনেকটা কমে যাচ্ছে, ঘেটে যাচ্ছে পুরো ব্যাপারটাই? পলিটিক্স ঢোকার ব্যাপারটা বিগত কয়েক বছর হয়েছে। পলিটিক্স আমি বলবো না, পলিটিক্যাল লিডাররা পুজো করতো সেটাই হয়েছে, যেটা আগে ছিল না। পলিটিক্যাল লিডাররা পুজো করতে, কিন্তু যেহেতু এত বাণিজ্যকরণ হয়নি, প্রাইজেরও এত ছিল না, এখন ধর 100-150 প্রাইজ দিচ্ছে। তো সব জায়গায় একটা আকাঙ্ক্ষা থাকে সবারই, যারা পুজো করে, যে একটা প্রাইজ পাই, আমার না থাকে আমার নেক্সট জেনারেশনের আছে, তারা তো চাইবে আমরা পুজো করছি একটা প্রাইজ পাই। তো এই জিনিসগুলো পুজোর ক্ষতি করেছে আমি বলবো না, বরং পুজোর স্ট্যান্ডার্ড বাড়িয়েছে। কিন্তু থিমগুলো অনেকগুলো জায়গায় একটু আউট অফ দ্য বক্স হয়ে গেছে, যেগুলোর সাথে দুর্গাপুজোকে লিঙ্ক করা খুব মুশকিল। থিমের অনেকগুলো থিম এরকম হয়েছে যেগুলো মানুষ নিতে পারছে না। যখন আমি একটা ঠাকুর দেখতে গেছি, আমি তো ঠাকুরটাই দেখার জন্য তো লোকে বেরোয়, প্যান্ডেল তো পরবর্তী ব্যাপার, কিন্তু এসে প্যান্ডেলটা ভালো লাগলো, ঠাকুর ঠিক আছে, সেখানে ঠাকুরকে যদি আমাকে খুঁজতে হয় সেটা, তাহলে সেটা আমার মনে হয় না থিমের মধ্যে পড়বে। এটা কি আপনি কোনো পুজো নিজে দেখেছেন এরকম? এরকম থিম কি নিজে দেখেছেন আপনি? না, দেখেছি, সব কিছু দেখেছি, নাম বলতে পারবো না। নাম বলতে পারবেন না? আচ্ছা, এই ধরনের থিম রয়েছে, তাই তো? হ্যাঁ। আপনি এই ধরনের থিমকে, আমরা যদি বলি শিল্পের স্বাধীন যে ব্যাপার, সেটা কি থাকতে পারে না? না, নিশ্চয়ই থাকতে পারে। সে তো শিল্পী যে বানিয়েছে তার স্বাধীনতা নিয়েই বানিয়েছে, এবং পুজো কমিটিও তাতে এগ্রি করেছে, সম্মতি আছে। কিন্তু সমস্যাটা যেটা হচ্ছে, আমি অ্যাজ এ অর্গানাইজার আমি তো বুঝবো যে মানুষগুলো পুজোটা দেখতে আসছে, তিনি আমার পুজোটা নিয়ে কি আইডিয়া করলেন, কি ধারণা নিয়ে বেরোলেন। একজন বড় শিল্পীর সঙ্গে আলোচনা হচ্ছিল এই বিষয় নিয়ে, যে আপনি যেটা বলছেন, অ্যাকচুয়ালি আপনি বলছেন মাতৃভাবের কথা, যে আমি ঠাকুরকে দেখলে যেন প্রণাম করতে পারি। এটা কি কেউ বলে দিয়েছে যে এই রকমই মূর্তি করতেই হবে? না, আমি সেটার কথা বলছি না, কিন্তু একটা মূর্তি, আমি যখন ঠাকুর দেখতে যাচ্ছি, একটা মূর্তির সর্বাঙ্গীন ব্যাপারটা কিন্তু আমার চোখের সামনে ভাসছে। একটা মা দুর্গা, তার 10টা হাত থাকবে, সরস্বতী থাকবে, লক্ষ্মী থাকবে, গণেশ থাকবে, কার্তিক থাকবে, অসুর থাকবে, সিংহ থাকবে। এটা আপনি কোথা থেকে জেনেছেন? না, আমার জানার ব্যাপার না, এটা আমি ছোটবেলা থেকেই দেখে আসছি, আমার বাড়িতেও পুজো হয়। আমার বাড়িতে আমার ওই গণেশ কার্তিক ডান দিক বা দিক উল্টে যায়। তো আমি ঠাকুমাকে জিজ্ঞেস করেছিলাম, কী ব্যাপার ঠাকুমা, এটা কেন হয়? সবাই তো বলে গণেশ এদিকে থাকে আর কার্তিক এদিকে থাকে। বলে প্রথমে যে ঠাকুর করছিল সে এটা গণ্ডগোল করে দিছিল, তারপর থেকে এটা এরকমই চলতেছে। কিন্তু যখন শিল্পীদেরকে জিজ্ঞেস করে, তখন শিল্পীরা বলে যে তারা এমন শিল্প করে যেগুলো অবশ্যই পুজো সংগঠকের আগে মদত দিত, যে শিল্প সবসময় প্রশ্ন করতে শেখায়। তো সেই থিমের মধ্যে প্রশ্ন থাকবে, সেই থিমের মধ্যে ওই যে দুর্গা করেছে, গতানুগতিক দুর্গা, একটা কুমোরটুলির একটা কেউ বানিয়ে দিল, ওটা ভালো লাগা, একটা কিছু একটা বানিয়ে দিলাম,
সেটা তো না হলো, মানে ওটাও তো যে হতেই হবে সেটা তো নয়। না না, মূর্তির তো একটা বেসিক স্ট্রাকচার আছে। সেই স্ট্রাকচারটা কে ঠিক করেছে? স্ট্রাকচার যেই ঠিক করে থাকুক, শিল্পী যত রকম ভাবে হোক, মূর্তিকে এখন একটা প্রতিমা বানাচ্ছে, তার মুখ ছাড়া তার মূর্তি হতে পারে না, তাই না? তার 10টা হাত, এটা আমরা সবাই জানি। তাকে আমি 2টো হাত করবো কি করে? যদি কোনো রেফারেন্স থাকে, হ্যাঁ এরকম অনেক রেফারেন্স আছে। 18 হাতের দুর্গা দেখা যায়, মানে ভারতবর্ষের অনেক দুর্গা মানে মন্দিরে আছে 18 হাতের দুর্গা, 22 হাতের দুর্গা, 24 হাতের দুর্গা। সেগুলো রেফারেন্স তখন বলতে হবে যে এই মূর্তিটা এই জায়গায় অ্যাভেলেবেল। নিজের খেয়ালে বানালে না, নিজের খেয়ালে বানা, মূর্তিটা প্রতিমা যেন প্রতিমার মতোই থাকে। এটা শিব মন্দির সবসময় নিশ্চয়ই, হ্যাঁ। আগে আগে কারণ মানুষ তো প্রতিমা দেখতে আসছে, এটা ভুলে গেলে হবে না। মানুষ ঠাকুর দেখতে বেরোচ্ছে। কেউ কি বলে আমি প্যান্ডেল দেখতে যাচ্ছি? কেউ বলে না। ঠাকুর দেখতে যাচ্ছি মানে ঠাকুরই দেখতে যাচ্ছে। তা সেখানে যদি মূর্তিকে একটু বিকৃত করে দেওয়া হয়, তো সেটা তো পুজোও নয়, কোনো কিছুই নয়। সে শিল্পী যত বড় বড় কথাই বলুন। দেখো, বস্তা তো একটা ওষুধ হতেই পারে। হ্যাঁ, একটা বস্তা, তার চোখের তো একটা ওষুধ হতেই পারে। না দেখুন, এগুলো অন্যরকম ভাবনা। আপনি হয়তো আমার কাছে ওষুধ হ্যাঁ, হতেই পারে। আমার মজলিস হ্যাঁ, কিন্তু এরকমই। হতেই পারে। ঠিক, তো কিন্তু সেটা বলছেন পুজোতে আসবে না। না, পুজোর মধ্যে কেন আসবে সেটা? আপনার চোখে আগে যেমনি অনেক পুজো হয়েছে আমাদের আরে ওই পার্ক, মোহাম্মদ আলী পার্ক মোহাম্মদ আলী পার্ক। এ করতো, মানে ওটা একটা একজন মুখটা দাও, ঠিক আছে, কিন্তু তার মানে আমি ধরো তোমাকে অসুর হিসেবে রাখা হবে। হ্যাঁ, আমার মনে আছে একটা পুজো করেছিল ভবতোষ সুতার, সে নিজেকে অসুর হিসেবে দেখেছিল। ঠিক আছে, অসুর তার মানে বুঝিয়ে দিল অসুর। তখন তো ভবতোষ সুতারকে দাঁড়িয়ে বোঝাবার দরকার নেই যে আমি কেন অসুর, সেটাই। কিন্তু আমি দেখে নিচ্ছি একটা অসুর, এবং সেও বলে দিল আমার মুখটাই আমি দেখেছি। বুঝতে পেরেছি। তো সেটা আলাদা ব্যাপার, কিন্তু ওখানে মূর্তিটা তো মূর্তির মতোই ছিল। অসুরও আছে, সিংহও আছে, দুর্গাও আছে, দুর্গা 10টা হাতও আছে। ঠিক, আমরা আলোচনার শেষের দিকে শুধুমাত্র আমি যারা নতুন প্রজন্মের যারা পুজো উদ্যোক্তা, তাদেরকে আপনি কি মেসেজ দেবেন, কিভাবে একটা পুজোকে সংগঠকভাবে, দক্ষ সংগঠকভাবে আপনি পুজো করতে শেখাবেন? বাজেট কিভাবে মেনটেন করা উচিত? অনেকে কমপ্লেন করে যে আর্টিস্টরা টাকা পায় না, কিভাবে আর্টিস্ট ধরা উচিত, তাদেরকে পেমেন্ট করা উচিত, এই রকম ধরনের যদি আপনি কিছু বলেন। অনেক আর্টিস্ট বলেছে, জুনিয়র আর্টিস্ট তারা পুজোতে টাকা পাচ্ছে না। এই হিসাবে আবার দুর্গোৎসবে, কোরাম্প দুর্গোৎসবের কি স্ট্যান্ড থাকে একটু যদি বলেন। না, আমি একটা কথা বলি, ম্যানেজমেন্ট বলে একটা কথা আছে, যেটা আজকালকার ছেলেমেয়েরা খুব পড়াশোনা করে একটা ম্যানেজমেন্ট ডিগ্রি নেওয়ার জন্য। যদি কোনো ছেলে ছোটোবেলা থেকে পুজোর মধ্যে ইনভলভ হয়, সে ম্যানেজমেন্টের সমস্ত কিছু দায়িত্ব বুঝে নেবে, আর তাকে আলাদা করে পড়াশোনা করতে হবে না। এখন কলকাতার পুজোটা এরকম লেভেলেই চলে গেছে। ধরো একটা ঠাকুরের অর্ডার দেব, সে তার ম্যানেজমেন্ট অ্যাসপেক্টে সেরকমভাবে, ধরো একটা কোনো প্রোডাক্ট কিনতে হবে, তাকে সে ঠাকুরের অর্ডার সেরকমভাবে দিচ্ছে। আর্টিস্ট ঠিক করলো, বাজেটিং, একটা বিশাল মানে অ্যাকাউন্টিং ফ্যাক্টর আছে। কোথা থেকে আসবে টাকা, কোথা থেকে টাকা আসবে, কাকে দেব, কখন দেব, কীরকমভাবে দেবো, তার জন্য আমাকে টাকাটাকে অ্যারেঞ্জ করতে হবে। আজকে ধরো আমাকে আর্টিস্ট কালকে ফোন করেছে টাকা লাগবে, তো আমাকে সেরকমভাবে টাকাটা অ্যারেঞ্জ করতে হবে। তো সেই প্রি প্ল্যানিংটা দরকার। ঠিক ঠিক। যদি একটা সুষ্ঠুভাবে পুজো করতে হয়, সেই প্রি প্ল্যানিংটা যদি না হয়, তাহলে কিন্তু কোনো পুজোই দাঁড়াবে না। আজকে ছোট পুজো বড় বড়, আমার পুজো একটা সময় অনেক ছোট পুজো ছিল, আজকে দাঁড়িয়েছে আমাদের সবার একটা মিলিত ভেতর থেকে ছিল যে আমরা পুজোটাকে বড় করব। তার জন্য যে মিলিত একটা মানে আমরা যে সাংগঠনিক শক্তিটাকে সবাই মিলে অ্যাপ্লাই করেছি, যার জন্য আজকে এই পুজোটা এই জায়গায় এসছে। একদম তাই। তো এটা সবাইকেই ভেবে নিতে হবে। অনেকে বলে আমাদের ছোট পুজো, আমাকে একটু হেল্প করার দরকার নেই। কেন হচ্ছে, তুমি নিজের যা ক্ষমতা সেটা দিয়েই পুজো করো, 100% করো, একদম 100% করো। দেখবে তোমার মধ্যে যদি আকাঙ্ক্ষা থাকে, তোমার মধ্যে যদি পুজো নিয়ে ভালোবাসা থাকে, তুমি যদি পুজোটা বুঝতে শেখো, তখন অটোমেটিক্যালি লোকে আসবে। আসল ব্যাপারটা তো লোককে আমার পুজো প্যান্ডেল অব্দি টেনে নিয়ে আসা। ঠিক। এরকম কি আপনার কাছে খবর আছে যে যারা নতুন আসছে তাদের টাকা মার্জায় পুজো সংগঠকরা মেরে দিচ্ছে, এরকম কিছু আপনার? আমাদের ফোরামে সেরকম কোনো আসেনি, কমপ্লেন আসেনি। আমরা তো লিখিত কমপ্লেন ছাড়া তো আমরা তো কারোকে কিছু বলতে পারবো না। তাহলে কি কমপ্লেন, আর্টিস্টরাও বলেনি বা ক্লাবও বলেনি। আপনার ভিডিও দেখে যদি কেউ কমপ্লেন করে, কোনো স্টেপ হতে পারে তার জন্য? নিশ্চয়ই স্টেপ হবে। ভিডিও দেখে এখন যদি হ্যাঁ কেউ কমপ্লেন করে, হ্যাঁ, আমরা আমাদের সাধ্য মতো ডেকে, আমরা চাইবো দুজনে মিলে মিটিং হোক। একটা মিটিং। প্রথম কথা, আমরা যেমনি এখন থেকে বলে দিচ্ছি, সবাই একটা এগ্রিমেন্ট করে নাও। শুধু আর্টিস্ট কেন, আমাদের প্রচুর টাকা মার যায় এজেন্সির থ্রু দিয়ে, ব্যানার হোর্ডিংয়ে। এরকম কমপ্লেন অনেক পুজো কমিটির কাছে পাবে। হ্যাঁ, ওনারা আমাদেরকে এইটাও বলেছেন
যে আপনি ভালো বুঝতে পারবেন যে অ্যাড সিন্ডিকেট, এটা নিয়ে যদি একটু আমাকে দুটো কথা বলেন। অ্যাড সিন্ডিকেট কি ব্যাপার? অ্যাডভার্টাইজমেন্ট সিন্ডিকেট, সিন্ডিকেট বলে দুর্গা পুজোতে চলে অ্যাডভার্টাইজমেন্ট সিন্ডিকেট। না, সেটা আমি অতটা শুনিনি। এজেন্সিটা দেয় অ্যাডভার্টাইজমেন্ট, এজেন্সিটা দেয় তো, মানে এরকম আসে যে একটা দিল্লির কোনো কোম্পানি, তারা একটা টিভি লঞ্চ করছে, 5 কোটি টাকা খরচা করবে, এজেন্সিকে দিল কলকাতার ওই এজেন্সি, এই যে পুজো সংগঠকরা রয়েছে তারা আগে টাকাটা নিয়ে নিজেদের মধ্যে ভাগ করে নেয়, এরকম একটা কমপ্লেন অলরেডি আছে। এই সম্বন্ধে আমার কোনো আমার কোনো জ্ঞান নেই। আপনি চরমতম ইয়েতে রয়েছেন, মানে কি বলে ওটাকে, পদে রয়েছেন, আপনার তো না কানাঘুষো তো আসেই আপনার কাছে। না, এরকম কোনো খবর আমি সত্যি কথা বলতে কি পাইনি। তাতে কি হয় যে যারা ছোট ছোট ক্লাব তারা সেই মানে ব্যানার পাচ্ছে না, তাতে ওই পুজোগুলো অনেক ক্ষতি হচ্ছে এরকম। দেখো, ব্যানার, হোর্ডিং, তারপরে তোমার গেট, এগুলো কোম্পানি ঠিক করে, কিন্তু এজেন্সি এখানকার এজেন্সিরা না। একটা কোম্পানি তো এজেন্সিকে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, কোম্পানি বলে দেয় কলকাতা শহরে এই পুজোগুলো থেকে তোমরা ব্র্যান্ডিং করবে। কোম্পানি কি দেখবে যে আমার ব্র্যান্ডিংটা কত লোকে দেখলো। ঠিক ঠিক। সুতরাং একটা ছোট পুজো যতই হোক তাকে কিন্তু বড় হতে হবে, ঠিক। সেই স্টেপটা তাদেরই নিতে হবে। কীরমভাবে করবে সেটা তাদের ব্যাপার। বিশেষ করে বড় রাস্তার ওপরে যেসব ছোট পুজো আছে তাদের ইমিডিয়েটলি এগিয়ে আসা উচিত, কারণ তাদের স্কোপটা অনেক বেশি। ঠিক। কারণ সব ব্র্যান্ডিংটা ম্যাক্সিমামই বড় রাস্তার ওপরে করতে চায়। হ্যাঁ হ্যাঁ। আমার মতে সরু রাস্তায় কেউ ব্র্যান্ডিং করতে চায় না, এখানে লোক আসে বলে ব্র্যান্ডিং হয়। ফোরাম ফর দুর্গোৎসব কি একটা অ্যাপলিটিক্যাল সংস্থা? একদম শুরু হয়েছিল অ্যাপলিটিক্যাল ইস্যু। না, শুনুন না, আমি এখন পর্যন্ত বলছি। হ্যাঁ, এখনো পর্যন্ত অ্যাপলিটিক্যালই আছে। কোনোভাবে এখানে পলিটিক্যাল কোনো কিছু থাকে না? না, পলিটিক্যাল ইন্টারফারেন্স নেই, কিন্তু আগে যে সরকার ছিল তাদের প্রত্যেকটা পলিটিক্যাল লিডার একটা পুজোর সাথে জড়িয়ে ছিল, ঠিক। এবং তারা সবাই ফোরাম ফর দুর্গোৎসবের মেম্বার। বলেই তারা আমাদের অনুষ্ঠানে আসতো বা যেত। এটা আমরা দেখতে পেতাম, সেই হ্যাঁ, জন্য। আমরাও বলতাম। ঠিক। কারণ একটা মন্ত্রী যদি আমাদের কোনো ক্লাবের মেম্বার হয়, তাকে বলাটা আমাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে। 10-15 জন এরকম মেম্বার কে আছে আমরা তো জানি না ঠিক। কি এরকম মানে নেতা মেম্বার অনেকেই আছে, চেতলা অগ্রণী, তারপরে সুরুচি সংঘ আমাদের মেম্বার ছিলেন। আচ্ছা। তারপরে আর কি বলবো, এদিকে বালিগঞ্জে চন্দ্রিমাদি পুজো আমাদের মেম্বার, আরও আছে অনেক। আচ্ছা, এটাই কারণ যে 28 তারিখে এই দুর্গা বাংলার ওই পোস্টার সবাই করেছিল? না, এরকম কোনো কারণ নেই। তাহলে হঠাৎ করে বাংলা মানে দুর্গা, আপনি বুঝতে পারছেন যে না 28 তারিখ মানে পশ্চিমবাংলা মানে দুর্গার সাথে সবসময় তার নামটা জড়িয়ে আছে। সেটা মানে ইলেকশনের আগের দিনে তাই পোস্ট করে দেওয়া? না, ইলেকশনের সাথে এটার কোনো সম্পর্ক নেই। এরকম কোনো ইনস্ট্রাকশন আছে? সবাই দুর্গাকে, ফোরামে যারা মেম্বার সবাই দুর্গাকে ভালোবাসে। মানে এরকম ইনস্ট্রাকশনের কোনো ব্যাপার না, সবাই মন থেকে কি ইনস্ট্রাকশন? অসংখ্য ধন্যবাদ। মানে আপনি যেভাবে কথাবার্তা বললেন, আমরা অনেক কিছু ইনফরমেশন সত্যি জানতাম না, যেমন কীভাবে ফোরাম ফর দুর্গোৎসব তৈরি হয়েছে, এখান থেকে তৈরি হয়েছে আমরা ভাবতে পারিনি। এটা আমাদের নতুন ইনফরমেশন, ইতিহাসে থাকবে। এটাই কি কারণ যে চেয়ারম্যান আপনাকে ছাড়তে পারছে না? চেয়ারম্যান না এরকম এমনি না, আমি নিজেই ছেড়ে যাবো, এখন দৌড়াদৌড়ি কোনো ব্যাপার নেই। কারণ এইটাই হচ্ছে মেন খুঁটি। দেবদূত ঘোষ ঠাকুরকে আপনারা যদি পুজো পাগল হন, আপনাদের চোখে উনি কি? উনি যে পুজোটা বোঝেন বা পুজো নিয়ে যেরকমভাবে ঘুরেছেন, উনি যতদিন আনন্দবাজারের চিফ রিপোর্টার ছিলেন, সেরকমভাবে কোনো সাংবাদিক কলকাতার পুজোকে চেনে না, জানেও না। মানে ওনার পুজোর ডেপথ এতটা ডিপে আছে, মানে আর ডিপ মানে কি, একটা পুজো যখন দেখছে কোথা থেকে শুরু থেকে শেষ অবধি উনি দেখেন। ধরুন আমার পুজোর যখন কাজ আরম্ভ হয় তখন থেকে উনি লোক পাঠাতেন, নয়তো নিজে দেখতেন, নিজে এসে দেখে যেতেন, আর্টিস্টের সাথে যোগাযোগ করতেন, কী রে কটা পুজো করছিস, আর ওখানে গেলে 3-4টে পুজোর রসদ পেয়ে যাচ্ছে, কীরকম করে ডেভেলপ করছে, সমস্ত কিছু ওনার নখদর্পণে ছিল। আজ থেকে 20 বছর আগে কোন পুজো কী অবস্থায় ছিল যদি জিজ্ঞেস করেন, এখনো বলবেন। ঠিক। আপনার চোখে উনি কি, মানে পুজোতে কি পুজো পাগল বলা যেতে পারে ওনাকে? আমি
এটা নতুন করে বলছি। উনি সাংবাদিক, পুজো সাংবাদিক হিসেবে উনি বললাম তো যে উনি ছাড়া কলকাতা শহরে খুব কমই সাংবাদিক আছে যে পুজোটাকে এরকম ভাবে গিলে ফেলছে। মানে উনি সত্যি করে পুজোকে খুবই ভালোবাসেন। হ্যাঁ হ্যাঁ, মানে আমরা জানি না যে ওনাকে পুজো পাগল আমি বলতে চাইছি না, কিন্তু সত্যি করে পুজো প্রেমী যদি হয় উনিও তার মধ্যে কিন্তু একজন। একদম একদম, তাই না? মানে এই রিসেন্টলি রক্তদান শিবিরেও উনি গেছিলেন। হ্যাঁ। ঠিক, অসংখ্য ধন্যবাদ Thank you. আপনাকে।